বিসমিল্লাহির রহমানির রহিম। উত্তরা হাই স্টুডেন্ট কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আমাদের সিদ্ধান্ত হয়েছে যে তোমাদের অবজেক্টিভ অর্থাৎ বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে তার থেকে একটি পরীক্ষা নেওয়া হবে। তোমাদেরকে সিলেবাস জানিয়ে দেওয়া হবে এবং কীভাবে প্রশ্ন পরীক্ষাটা দিতে হবে অনলাইনের মাধ্যমে সেটাও জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আমরা জানুয়ারি মাসে অর্থাৎ স্কুল যখন খোলা ছিল তখন তোমাদেরকে প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা এই অধ্যায়ে আমরা ক্লাস নিয়েছি। তো আমরা আজকে এই অধ্যায় থেকে কিভাবে নৈর্বৃত্তিকগুলো হবে এটা নিয়ে তোমাদেরকে একটা ক্লাস নিতে চাচ্ছি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং তোমরা প্র্যাকটিস করবে বাসায়। বন্ধুরা, তোমাদেরকে 20টি প্রশ্ন দেওয়া হবে। তোমরা প্রথম খাতায় প্রশ্নের নম্বরগুলো লিখে নেবে সিরিয়াল বাই 1, 2, 3, 4 এরকম করে 20 পর্যন্ত। তারপর তোমরা খাতায় উত্তরটা লিখবে। তোমরা যে প্রশ্নটা দেখবে অনলাইনে সেখানে দেওয়া থাকবে সাবমিট বলে একটা কথা। সেটাতে একে মনে করো ক বা খ কোন উত্তরটা সঠিক সেটা একের ক লিখবে বা খ লিখবে যেটা সঠিক, 2-এর ক না খ সেটা লিখবে সঠিক, লিখে সাবমিট করবে। প্রত্যেকটা প্রশ্ন উত্তর সাবমিট করবে এবং এটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে কীভাবে তোমরা কাজটা করবে এবং তোমরা আশা করি জানবে। হ্যাঁ, তো এখন আমরা চলো প্রথম অধ্যায়ের কিছু নৈর্বৃত্তিক কোশ্চেন নিয়ে আমরা একটু আলোচনা করি। তো প্রথম অধ্যায় উন্নততর জীবনধারা, এখানে তোমার খাদ্য পুষ্টি এটা নিয়ে আমাদের কথা বলা হবে। যেমন ধরো পুষ্টির ইংরেজি শব্দ কী, যে আমি লিখলাম নিউট্রিশন হলো পুষ্টির ইংরেজি শব্দ। এখানে 4টা অপশন দেওয়া থাকবে, তোমরা জানো যেটা সঠিক সেই সঠিক যে তোমার উত্তরটা সেটার ক বা খ বা গ কোন নম্বরটা সঠিক সেটাই তোমরা খাতায় লিখে রাখবে এবং ওইভাবে সাবমিট করবে। বন্ধুরা দেখো, খাদ্যের উপাদান কয়টি? খাদ্যের উপাদান 6টি। তোমরা নিশ্চয়ই জানো শর্করা, স্নেহ, আমিষ, ভিটামিন, খনিজ, পানি, এগুলো হলো খাদ্যের উপাদান। কাজেই খাদ্যের উপাদান হলো 6টি, আমরা লিখব। এখন দেখো বন্ধুরা, শর্করা কী কী উপাদান দিয়ে গঠিত? শর্করা 3টি মৌলিক উপাদান দিয়ে গঠিত। একটার নাম হলো কার্বন, একটার নাম হলো হাইড্রোজেন, আর হলো অক্সিজেন। সি ফর কার্বন। তোমরা জানো, তোমরা 8ম শ্রেণীতে এই প্রতীকগুলো শিখেছ। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এগুলো হলো মৌলিক পদার্থ। এই মৌলিক পদার্থগুলো তোমরা প্রতীক জানো। তো আমরা এখানে শর্করা কী কী মৌলিক পদার্থ দিয়ে গঠিত লিখলাম। কার্বন, সি ফর কার্বন, এইচ ফর হাইড্রোজেন, ও ফর অক্সিজেন। এবার আসি আমরা শর্করা আমাদের দেহে কি কি উৎপন্ন করে, অর্থাৎ কি উৎপন্ন করে আমাদের দেহে। শর্করা আমাদের দেহে তাপ শক্তি উৎপাদন করে। আমাদের মূল যে তাপ শক্তি, আমাদের দেহের যে চাহিদা, আমরা যে তোমার কাজ করি, যে শক্তিটা পাই খাদ্য থেকে পাই, এই খাদ্যটা তাপ শক্তি হিসাবে আমাদের রূপান্তরিত হয়। শর্করার উৎস তোমরা নিশ্চয়ই জানো। শর্করার উৎস কোন উৎস থেকে পাওয়া যায়? যেমন তোমার চাল, ডাল, অবশ্য ডালের মধ্যে আছে আমিষ, চাল এবং চাল জাতীয় যত কিছু, আটা, সেখানে এটাও শর্করার উৎস, আটা। কেমন আর কিছু আছে, ফল থেকে পাওয়া যায় শর্করা। তো দেখো, ফলের যে শর্করা ফ্রুকটোজ, এর অপর নাম কি? ফ্রুকটোজের অপর নাম কি? ফ্রুকটোজের অপর নাম হলো ফ্রুট সুগার। ফ্রুট সুগার। ফ্রুট সুগার, ফ্রুট সুগার। তাহলে ফ্রুকটোজের অপর নাম হলো ফ্রুট সুগার। ফ্রুকটোজের অপর নাম হলো কি বলো? ফ্রুট সুগার। ফ্রুট সুগার। দেখো,
এই যে ফ্রুট সুগার আমাদের দেহের মধ্যে নিশ্চয়ই অনেক উপকার করে, তাহলে আমাদের অনেক প্রয়োজন শর্করা। পরের যে প্রশ্ন, প্রাণীর যকৃৎ এবং মাংসপেশিতে কোন শর্করাটি থাকে, এটা উত্তর হলো গ্লাইকোজেন। তোমরা লিখে নাও গ্লাইকোজেন। কি নাম বললাম আমি? গ্লাইকোজেন। গ্লাইকোজেন শর্করাটি থাকে, গ্লাইকোজেন। উত্তরটা লিখে নেবে এইভাবে, গ্লাইকোজেন। গ্লাইকোজেন প্রাণীর যকৃৎ এবং মাংসপেশিতে কোন শর্করা থাকে? গ্লাইকোজেন একটা শর্করা, এটা থাকে। শক্তির একক কি? শক্তির একক হলো ক্যালোরি। হলো ক্যালোরি। ক্যালোরি হলো শক্তির একক। শক্তির একক হলো ক্যালোরি। আমি আবারও বলছি, এখানে যেটা সঠিক উত্তর, শুধু আমি সঠিক উত্তরটা নিয়ে আলোচনা করছি। তোমাদের যে প্রশ্নটা দেওয়া থাকবে সেখানে 4টা অপশন থাকবে, ক, খ, গ, ঘ, 4টা অপশন। তোমরা ছোটো ক্লাস থেকে এটা করে আসছো। তো 4টা অপশনে যেই অপশনটা সঠিক, ওই সঠিক অপশনটাই তোমার খাতায় লিখবে এবং পরবর্তীতে তোমাকে সাবমিট করতে হবে অনলাইন ক্লাসে। সঠিক উত্তরটা সাবমিট করবে এবং সাথে সাথে তুমি দেখতে পারবে তোমার উত্তরটা কি সঠিক নাকি ভুল। হ্যাঁ, পরবর্তীতে তুমি দেখতে পারবে। এবার আসো আমার 8 নম্বর প্রশ্ন, 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে কি বলে? প্রশ্নটা আবার দেখো, 1 গ্রাম খাদ্য জারণের ফলে, 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে কি বলে? এটাকে বলবা তোমরা, 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি বলে। তাকে বলা খাদ্যের ক্যালোরি। কি বলবো এটাকে? খাদ্যের ক্যালোরি। খাদ্যের ক্যালোরি। 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে কি বলে? খাদ্যের ক্যালোরি বলে। মনে রাখবা, ক্যালোরি হলো ছোট একক আর এটার বড় একক হলো কিলো ক্যালোরি। 1000 ক্যালোরি ইকুয়াল হলো 1 কিলো ক্যালোরি। একটু প্রশ্ন আসতে পারে যে 1 কিলো ক্যালোরি কত ক্যালোরির সমান? তোমরা বলবা 1000 ক্যালোরির সমান। 1000 ক্যালোরি ইকুয়াল 1 কিলো ক্যালোরি। এখন আসো আমরা দেখি 9 নম্বর প্রশ্নটা কি। একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক কত কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন? মনে রাখবা, একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক দরকার হলো 2500 কিলো ক্যালোরি। 2500, 2500 তো 2000 কত? 500 কিলো ক্যালোরি। তার মানে একজন পুরুষের দৈনিক 2500 কিলো ক্যালোরি শক্তির প্রয়োজন। আর মহিলাদের দরকার, পূর্ণবয়স্ক মহিলার 2000 কিলো ক্যালোরি। অর্থাৎ মহিলাদের একটু কম লাগে, কারণ তারা পুরুষদের মতো বাইরে এত কঠিন পরিশ্রম করে না। যারা যত বেশি পরিশ্রম করে, দৈহিক পরিশ্রম করে, তাদের এই কিলো ক্যালোরি বেশি প্রয়োজন হয়। তো মহিলাদের জন্য দরকার হলো 2000 কিলো ক্যালোরি, আর পূর্ণবয়স্ক পুরুষের জন্য দরকার হলো 2500 কিলো ক্যালোরি। এইগুলো কোত্থেকে পাই আমরা? অবশ্যই এগুলো আমরা খাদ্য থেকে পাই। আচ্ছা, আমরা বলেছিলাম শর্করা কি কি উপাদান দিয়ে গঠিত। সেখানে বলেছিলাম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, 3টা মৌলিক পদার্থ তৈরি। একইভাবে আমিষের মূল উপাদান কয়টা? আমিষের মূল উপাদান হলো 4টা। আমিষের মূল উপাদান হলো কয়টা বন্ধুরা? 4টা। তাইলে শর্করার মূল উপাদান হলো 3টা, কিন্তু আমিষের মূল উপাদান কয়টা বলো? 4টা। কি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। দেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তার মানে
ওইখানে যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আছে শর্করাতে, আমিষের বেলে আরও একটা উপাদান বেশি, সেটা হলো নাইট্রোজেন। আমিষের বেলায় আরও একটা উপাদান বেশি, মৌলিক উপাদান, সেটা হলো কী বলো? নাইট্রোজেন। তো আমাদের এই 10টা প্রশ্নের উত্তর আমি আলোচনা করলাম, তোমাদেরকে লিখে দিলাম। এবার আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে কথা বলি। আমিষ পরিপাক হওয়ার পর কিসে পরিণত হয়? উত্তরটা হলো অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। আমিষ পরিপাকের ফলে সেটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। তাই মানুষের শরীরে কত ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে? উত্তর বলবা তোমরা, এই পর্যন্ত 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে মানুষের শরীরে। এটা একটা ইম্পর্টেন্ট তথ্য, 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড। যদি প্রশ্ন আসে অ্যামাইনো অ্যাসিড কিসের একক, তোমরা বলবা আমিষ গঠনের একক হলো অ্যামাইনো অ্যাসিড। আমিষ গঠনের একক হলো অ্যামাইনো অ্যাসিড। যদি প্রশ্ন আসে আমিষ কত ধরনের উৎসর দিকে বিবেচনা করলে, তোমরা বলবা উৎস দিয়ে বিবেচনা করা হলে আমিষ 2 প্রকার। কি কি? প্রাণীজ আমিষ ও উদ্ভিজ আমিষ। প্রাণীজ আমিষ এবং উদ্ভিজ আমিষ। বন্ধুরা, আমি এই প্রশ্নগুলোকে একটু মুছে দিই, তাহলে আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারবো। উদ্ভিদ এবং প্রাণী, খেয়াল করে দেখো, যে উৎস, প্রাণীজ উৎস থেকেও আমরা আমিষ পাই, উদ্ভিজ উৎস থেকে আমরা আমিষ পাই। তোমরা সহজে বলতে পারবা প্রাণীজ আমিষগুলো কোনগুলা? যেমন ধরো আমরা মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো হলো প্রাণীজ উৎস। আবার শোনো, মাছ, মাংস, দুধ, ডিম। মাছ, মাংস, দুধ, ডিম, এগুলো হলো প্রাণীজ উৎস। আর উদ্ভিদ উৎস কি কি? তোমরা বলতে পারো সিমের বিচি, সিমের বিচি, তারপর তোমার বাদাম, যত রকমের বাদাম আছে, বাদাম, তারপর যত রকমের ডাল আছে, ডাল, এগুলো হলো আমিষের উদ্ভিদ উৎস। কি কি? সিমের বিচি, বাদাম, ডাল, এরকম আমিষের উৎস। তো বন্ধুরা, এই উৎসগুলো থেকে আমরা আমিষ পাই। 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 8টি অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যক বলা হয় বা অপরিহার্য। এটাও একটা ইম্পর্টেন্ট তথ্য। 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 8টা খুবই প্রয়োজনীয়। প্রাণীদেহ গঠনে সবচেয়ে বেশি অপরিহার্য যেটা, সেটা হলো কি বলো? আমিষ বা প্রোটিন। দেহের হাড়, পেশি, লোম, আমাদের যে নখ, এবং ইভেন কি পশুর যে শিং, পাখির যে পালক, সবগুলোর মধ্যে আমিষ। তোমরা অবাক হবে, প্রাণী দেহের শুষ্ক ওজনের 50% হচ্ছে প্রোটিন বা আমিষ। 50% হলো কি? প্রোটিন। এটাও আসতে পারে শুষ্ক ওজনের কত ভাগ প্রোটিন? তোমরা বলবা 50% প্রোটিন। শতকরা 50% হলো প্রোটিন। এবার আমিষের পর আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ পদার্থ নিয়ে কথা বলবো, সেটা হলো স্নেহ পদার্থ। যদি জিজ্ঞাসা করি আমরা স্নেহ পদার্থ কী দিয়ে গঠিত, তোমরা বলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয় হলো স্নেহ পদার্থ। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। ফ্যাটি অ্যাসিড আর হলো গ্লিসারল। এই দুটার সমন্বয় হলো তোমার কি? স্নেহ পদার্থ গঠিত। আমাদের দেহে 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এটাও একটা ইম্পর্টেন্ট তথ্য। আমাদের দেহে কয় ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়? 20 ধরনের ফ্যাটি অ্যাসিড। কয় ধরনের বলো?
20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, আমাদের 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় 20 ধরনের ফ্যাটি অ্যাসিড, আমাদের 20 ধরনের ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, 20 ধরনের পাওয়া যায় ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। আচ্ছা, এবার আসো আমরা উৎস অনুযায়ী স্নেহ পদার্থ কয় রকমের দেখো। প্রাণীজ স্নেহ এবং উদ্ভিদ স্নেহ। প্রাণীজ স্নেহ কৃষি থেকে পাওয়া দেখো, চর্বি সহ মাংস, মাখন, ঘি, পনির, ডিমের কুসুম, এগুলো হচ্ছে প্রাণীজ স্নেহ পদার্থের উৎস। আর উদ্ভিজ উৎস কি? বিভিন্ন প্রকারের উদ্ভিজ তেল স্নেহ পদার্থের উৎস, যেমন সরিষা, সয়াবিন তেল, তিসি, ভুট্টা এগুলো। স্নেহ পদার্থ এগুলোর কাজটা কি? এটাও তাপশক্তি উৎপাদন করা। স্নেহ পদার্থের কাজটা হলো তাপশক্তি উৎপাদন করা। তাপশক্তি উৎপাদন করা হলো স্নেহ পদার্থের কাজ। এখন অভাবজনিত রোগ আছে কিছু স্নেহ পদার্থের, এটা পরীক্ষা আসতে পারে। স্নেহ পদার্থের অভাবে কী কী রোগ হয় তোমরা বলবা? চর্মরোগ, একজিমা, চর্মরোগ, বিভিন্ন রকমের স্কিন ডিজিজ বা চর্মরোগ, এগুলো হলো স্নেহ পদার্থের অভাবে হয়। আর ত্বক শুষ্কুশে হয়ে যায়। তারপরের যে প্রশ্নটা, খাদ্য প্রাণ বা ভিটামিন, তোমরা নাম শুনেই বুঝতেছ খাদ্যের প্রাণ। ভিটামিন হলো খাদ্য প্রাণ। ভিটামিন বেশ কয়েক রকমের। স্নেহে দ্রবণীয় ভিটামিন, যেমন ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এখন প্রশ্ন আসতে পারে, পানিতে দ্রবণীয় ভিটামিন কয়টা? তোমরা বলবা ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। পানিতে দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি পানিতে দ্রবণীয় ভিটামিন। ভিটামিন খুব মনে রাখবো বন্ধুরা, পানিতে দ্রবণীয় ভিটামিন। দ্রবণীয়তা কি? পানিতে দ্রবণীয় ভিটামিন, পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটা? ভিটামিন বি কমপ্লেক্স, আর হলো ভিটামিন কত? সি। ভিটামিন কি বলো? সি। ভিটামিন বি কমপ্লেক্স আর হলো ভিটামিন সি হলো পানিতে গলে যায়, দ্রবণীয় মানে গলে যায়। আর এই জন্যই এই ভিটামিনগুলো যে খাবারে আছে তাদের রান্না করার আগে ভালোভাবে ধুয়ে নিতে হয়, তারপর তোমার রান্না করতে হয়। তা না হলে পানিতে গুলো কী হয়ে যাবে? গলে যাবে, তোমার খাদ্যের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে। স্নেহে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন এ, এগুলো উৎস কি? ডিম, দুধ, তোমার গরুর দুধ, মাখন, ছানা, ঘি এগুলো। আর কড মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। কড মাছ এটা সামুদ্রিক মাছ, সামুদ্রিক মাছে বেশিরভাগ এগুলো পাওয়া যায়। আর ক্যারোটিন সমৃদ্ধ শাকসবজি যেমন লাল শাক, কচু শাক, পুঁই শাক, পালং শাক, এগুলোতেও ভিটামিন এ আছে। ভিটামিন এ হাড় গঠনে এবং দাঁতের মাড়ি সুস্থ রাখতে রাখে, এগুলো খুব। আর দৃষ্টিশক্তি মনে রাখবা, দৃষ্টিশক্তির জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় ভিটামিন এ। তোমরা তো জানো যে অনেকেই এরকম রাতকানা বলে, রাতকানা রোগ। এই রাতকানা রোগের জন্য দায়ী এই ভিটামিন এ। যদি প্রচুর পরিমাণে ভিটামিন এ না খাও তাহলে সেটাতে তোমার আক্রান্ত হতে পারে। বিশেষ করে শহরের বাচ্চারা যারা ছোটো মাছ খায় না, কেমন, তারা কিন্তু এই রোগে আক্রান্ত হয়। বিশেষ করে অনেকেই কম বয়সী চশমা লেগে যায়। কেন? প্রচুর পরিমাণ ভিটামিন শাকসবজি তারা খায় না, ছোটো মাছ খায়। তো আজকে আমরা এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ এই অধ্যায়ে পরবর্তীতে আরও একটা ক্লাস নেওয়ার আশা রাখছি। তো বন্ধুরা, তোমরা এই প্রথম অধ্যায়ে যে বহু নির্বাচনী অর্থাৎ অবজেক্টিভ প্রশ্নগুলো হবে সেগুলো নিয়ে তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করবে বাসায়। আমি যে কতগুলো উদাহরণ তোমাদেরকে জাস্ট কিছু নিয়মকানুন তোমাদেরকে দেখালাম, কীভাবে তোমরা প্রশ্নটা পরীক্ষা দিবে এইটার নিয়মকানুনগুলো তোমরা জানতে পারবে অনলাইন ক্লাসে। তো তোমরা ভালোভাবে পড়াশোনা করবে। সবাই সুস্থ থাকো এই প্রত্যাশা করে আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।